জনশক্তি ডিজিটালের পর্দায় আপনাদের স্বাগত। বেশ কয়েকদিন ধরে আমাদের রাজ্য রাজনীতিতে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা চলছে, সেটা হচ্ছে বাংলা ভাষা। রাজ্যের বিভিন্ন লোক অন্য রাজ্যে গেছেন কাজ করতে, সেখানে তাদের বাংলা দেশি বলে চিহ্নিত করা হচ্ছে, তাদের উপরে বিভিন্ন অত্যাচার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী গোটা বিষয়টিকে বাংলা ভাষা আন্দোলনের চেহারা দেওয়ার চেষ্টা করছেন। এই সামগ্রিক যে বিষয়, এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক পবিত্র সরকার। নমস্কার স্যার। নমস্কার। স্যার, আপনার কাছে প্রথম যে বিষয়টা জানা সেটা হচ্ছে এই যে আক্রমণ, এইটা আসলে বাংলা ভাষার ওপরে আক্রমণ না বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপরে আক্রমণ? আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে এটা মোটেই মনে করি না যে এটা বাংলা ভাষার ওপর আক্রমণ। নানা দিক থেকে প্রথমত বাংলা ভাষার ওপর আক্রমণ হলে সাধারণ বাঙালিরা ওরা যদি তাদের শত্রু বলে মনে করতো, তাহলে অন্যদেরও আক্রমণ করতো, অন্য বাঙালিদের। অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের ছেড়ে দিয়ে ছাত্র আছে প্রচুর, বাঙালি ছাত্র আছে, তাছাড়া চাকুরিজীবী, ইঞ্জিনিয়ার, জীবিকা আছে, যে ডাক্তার, উকিল, অধ্যাপক, যেমন অজস্র বাঙালি কিছু ব্যবসায়ীও আছে, বাঙালি ব্যবসায়ীও প্রচুর জায়গা আছে, তাদের ওপরে আক্রমণ হতো। কাজেই এই এত সব বাঙালিকে ছেড়ে দিয়ে আমরা বলবো তারাই সংখ্যাগরিষ্ঠ, তাদের ছেড়ে দিয়ে আক্রমণ করছে পরিযায়ী শ্রমিকদের। কেন করছে সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে আমার মনে হয় প্রথমে যেতে হবে আমাদের একটা অর্থনীতির কাছে। যে কিছু লোক হয়তো ওখানে ভাবছে যে এরা আমাদের জীবিকা দখল করতে এসছে। যেমন আমাদের যে চাকরিগুলো পাওয়ার কথা, যে কাজগুলো পাওয়ার কথা, এরা অন্য প্রদেশ থেকে এসে আমাদের সেই চাকরিগুলো নিয়ে নিচ্ছে। এটা ভাবনাটা সরল, কারণ এই বাঙালিদেরও ডেকে নিয়ে যাচ্ছে ওদেরই লোক। কিছু আড়কাঠি কেমন সস্তা শ্রম হয়তো পাবে, ওখানে বেশি দিতে হবে, বাঙালিদের হয়তো অনেক কমে পাচ্ছে। কাজে আমার মনে হয় এই অর্থনৈতিক একটা ভয় হচ্ছে প্রথম কারণ। এক নম্বর, আরো কারণ আছে। একটা হিন্দুত্বের জিগির তুলেছে বিজেপি, এবং হয়তো এই যে পরিযায়ী শ্রমিক, তাদের বেশিরভাগই হচ্ছে মুসলমান। উত্তরবঙ্গ থেকে, মুর্শিদাবাদ থেকে মুসলমানরা গেছেন, দক্ষিণ চব্বিশ পরগনা থেকেও গেছে, আমি জানি নানা জায়গা থেকে গেছে। এই মুসলমান সম্বন্ধে একটা অহেতুক ভীতি তাদের মনের মধ্যে জাগিয়ে তোলা হচ্ছে, এবং সেই সঙ্গে সঙ্গে তৃতীয় যে সমীকরণটা কাজ করছে, যে মুসলমান হলে হয়তো এরা ঠিক ভারতীয় নয়, এরা সব বাংলাদেশি। বাংলাদেশি হলেই সঙ্গে সঙ্গে শত্রুতার পরিমাণটা আরো বেড়ে যাচ্ছে, কারণ বাংলাদেশ ভারতের সঙ্গে খুব একটা এখন মানে সম্পর্কটা জটিল হয়ে গেছে। বাংলাদেশের সাধারণ মানুষ ভারতকে শত্রু বলে মনে করে, পাকিস্তান তাদের বন্ধু, চীন তাদের বন্ধু, ভারত ততটা বন্ধু নয় বা শত্রু। যদি ওই যে বাচ্চারা পুড়ে মারা গেল, তাতে ভারতীয় চিকিৎসকেরা গেছে, কেমন, তা সত্ত্বেও সাধারণ বাংলাদেশি মানুষ ভারতকে খুব প্রীতির চোখে দেখে না। তার ফলে ভারতীয়রাও হয়তো ওই রকম একটা প্রতিক্রিয়া যাকে বলে সেইটা করছে, যে ওরা আমাদের শত্রু। এবং এরা বাংলা ভাষী এবং মুসলমান, সেহেতু বাংলাদেশি, এইভাবে আরেকটা রাজনৈতিক শত্রুতার ব্যাপারটা হচ্ছে। অর্থনৈতিক শত্রুতার পাশাপাশি, সন্দেহের পাশাপাশি রাজনৈতিক সন্দেহের ব্যাপার আছে। অনেকগুলো কারণ মিলে এই পরিযায়ীদের ওপর অত্যাচার বা আক্রমণটা হচ্ছে, এবং অনেক ভারত সরকারও তাতে অনেক সময় মদত দিচ্ছে। যেমন দিল্লিতে বাঙালি মুসলমানদের কলোনি অনেক আগে থেকেই আছে, এবং সেটা ভারত সরকার চোখে আনেনি তা নয়, নজরে ছিল, ভারত সরকারের প্রশ্রয়ে এটা হয়েছে, দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে। এখন তার বিরুদ্ধে নতুন করে শত্রুতা তৈরি হচ্ছে, যেহেতু বাঙালি, এবং তাদের বাংলাদেশি বলেও অনেক সময় এই করা হচ্ছে। ভারত সরকারের নীতির মধ্যে একটা দ্বিধা আছে। রোহিঙ্গাদের ডেকে এনে অনেক জায়গায় কলোনি করেছে। রোহিঙ্গাদের মধ্যে হিন্দু আছে আমি জানি,
কিন্তু রোহিঙ্গাদের মধ্যে মুসলমানও প্রচুর, এবং এই কলোনিগুলোতে তারাও আছে। মুক্তিযুদ্ধের সময় ৭১-এ রোহিঙ্গাদের ভূমিকা ছিল মুজিবের বিরুদ্ধে। মুক্তিযোদ্ধারা মানে যা চাইতো রোহিঙ্গারা তা চাইতো না, ফলে রোহিঙ্গাদের, অথচ সেই রোহিঙ্গাদেরই ভারত সরকার আশ্রয় দিয়েছে। কেমন? এবং রোহিঙ্গারা মুসলমান, ফলে এখন রোহিঙ্গাদেরও বাংলাদেশি ধরে নিয়ে তাদের বিরুদ্ধে অনেক সময় এটা হচ্ছে। আমি জানি না তারা এখনকার এর জন্য দায়ী নয়, ফলে পরিযায়ী রোহিঙ্গা সমস্ত ব্যাপারটা মিলিয়ে এটা তালগোল পাকিয়ে গেছে। এবং ভারতের অধিকাংশ প্রদেশে, আসামটা একটু ব্যতিক্রম, আসামের ইতিহাসটা আলাদা, আসামটা একটু আমি বলছি। তো এই অন্যান্য প্রদেশে এই যে অর্থনৈতিক, রাজনৈতিক, ঐতিহাসিক নানান ধরনের ব্যাপার মিলে একটা অদ্ভুত ধরনের বাঙালি বিদ্বেষ তৈরি হয়েছে। বাংলা ভাষার প্রতি বিদ্বেষ নয়, বাংলা মানে এমনি সাধারণ বাঙালির প্রতিও বিদ্বেষ নয়, কিন্তু একটা বিশেষ শ্রেণীর বাঙালি শ্রমিক, পরিযায়ী শ্রমিক, তারা পেটের জন্যেই গেছে। এবং আমার মতে পেটের খিদের জন্য পৃথিবীর কোনো সীমানা থাকা উচিত নয়। আমি যেখানে ভাত পাবো আমি সেখানে যাব, এই অধিকারটা মানুষের থাকা উচিত। কিন্তু বাস্তবে সেটা হয় না, বলা বাহুল্য। আসামের ব্যাপারটা অন্যরকম। আসামের ব্যাপারটা হলো, আসাম দীর্ঘদিন থেকে একটা বাঙালি ফোবিয়াতে ভুগছে, বাঙালি আতঙ্ক। তার কারণ আসামে একসময় জমিদাররা চাষের কাজের জন্য যথেষ্ট অসমীয়া চাষি পাচ্ছিল না। ফলে তার জন্য ময়মনসিংহ ওইসব অঞ্চলের বাঙালি মুসলমানদের নিয়ে গিয়ে তারা জমি চাষ করাতে শুরু করে, এবং মুসলমানরা ওখানে গিয়ে প্রায় ভূমিপুত্র হয়ে যায়। তারা ওখানে চাষিদের হচ্ছে চাষের জায়গা যেখানে, সেখানে গেরস্থান। যেমন সেইভাবে বাঙালি মুসলমানের সংখ্যা, বাংলাভাষী মুসলমানের সংখ্যা আসামে বেড়ে গেছে। ফলে আসামিদের সাধারণভাবে অসমীয়াদের মনে একটা আতঙ্ক তৈরি হয়েছে, আমরা বুঝি মাইনরিটি হয়ে গেলাম, সংখ্যালঘু হয়ে গেলাম। তারপর তাদের তো একটা সন্দেহ ছিল শিলচর, কাছাড় দুই উপত্যকাতেই, বরাক এবং ব্রহ্মপুত্র দুই উপত্যকাতেই মানে বাংলা ভাষীদের সংখ্যা বেড়ে গেছে। তার ফলে তোমরা সেই ইতিহাসটা, যেটা বঙ্গাল খেদা বলে একটা ব্যাপার ছিল বাঙালিদের, তাও। এবং 1961 সালে রবীন্দ্র জন্ম শতবার্ষিকীর বছরে সেটা একটা সত্যি রায়টের আকার নিয়েছিল। আসামের ছাত্ররা সব এসেছিল, রায়টের আকার নিয়েছিল। প্রচুর বাঙালি চলে আসে, আসাম ছেড়ে কলকাতায় চলে আসে, এবং সেই একটা অবিশ্বাস। এমনি বুদ্ধিজীবী অসমীয়া তাদের মনে নেই, আমি তাদের গেছি, তার যথেষ্ট শুভেচ্ছা আছে। কিন্তু সাধারণ বাঙালি এবং রাজনৈতিক যারা, বিশেষ করে বিজেপি, আগেকার দিনে কংগ্রেসেরও ছিল, এই গোপীনাথ বরদলৈ এদের ছিল, কারণ সেজন্য স্কুল থেকে বাংলা ভাষা এক সময় তুলে দেবার চেষ্টা করেছিল আসামে, এবং তার ফলে বাঙালিরা আন্দোলন করে। আন্দোলনের ফলে সেই বাংলা স্কুল, বাংলা পাঠ্য এগুলো রাখতে বাধ্য হয়, এবং শিলচরে, ওই কাছাড়ে বরাক উপত্যকায় বাংলাটা একটা দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকার করতে বাধ্য হয়। কিন্তু আসামের টেনশনটা অন্যরকম। তাদের আতঙ্কটা হচ্ছে ওই ইতিহাসের আমরা বুঝি সংখ্যালঘু হয়ে গেলাম, আসাম আর অসমীয়াদের রইল না। ফলে আসামের ইতিহাসটা অন্যরকম। কিন্তু অন্যত্র বাংলা ভাষা নিয়ে কোনো সত্যি শত্রুতা আছে বলে আমার মনে হয় না। আচ্ছা স্যার, আপনি যখন বাংলাদেশের প্রসঙ্গটা তুললেন, আপনাকে এই বিষয়ে যেটা বলার, যে আমরা দেখছি যে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরে সেই দেশের সংখ্যালঘুরা আক্রান্ত। এখানে দেখা যাচ্ছে বিজেপি আরএসএস এর আমলে এই দেশের সংখ্যালঘুরা আক্রান্ত। তাহলে কোথাও গিয়ে কি এইটা নয়া ফ্যাসিবাদের একটা চরিত্র হয়ে গেছে, কোন একটা ভাষাকে কেন্দ্র করে ভয় দেখানো, আক্রমণ করা? একেবারেই তাই। ভাষা এবং তার সঙ্গে ধর্মটা তো ভীষণ গুরুত্বপূর্ণ। এবং ভারতে এই দর্শনটা, যেমন শিক্ষা ব্যবস্থায় অবৈজ্ঞানিক চিন্তা, সব বিজ্ঞান তুলে দিচ্ছে প্রায়, নিউটন বা এদের
যাচ্ছে। বাদ দিচ্ছে, রবীন্দ্রনাথকে সূর্য বাদ দিচ্ছে। এবং এই দর্শনটা প্রচার করবার চেষ্টা হচ্ছে ভারত শুধু হিন্দুদের দেশ, হিন্দি হিন্দু হিন্দুস্থান, এই যে সমীকরণ, এইটা একটা অবাস্তব অবৈজ্ঞানিক সমীকরণ। ভারতের ইতিহাসের কোনো সমর্থন নেই এতে। আবার সেই সঙ্গে সঙ্গে এরা যে কাজগুলো করছে, নাম বদলে দিচ্ছে, আহমেদাবাদের নাম বদলে দিচ্ছে, এলাহাবাদের নাম বদলে দিল, তারপর টেক্সট বই থেকে মুঘল সম্রাটদের কাজ বাদ দিচ্ছে, রাস্তার নাম বদলাচ্ছে, স্টেশনের নাম বদলাচ্ছে। এটা তো সংখ্যালঘুর মনে আতঙ্কিত হয় যে আমরা কি তাহলে দ্বিতীয় শ্রেণীর নাগরিক? তারা ভারতের ভূমিপুত্র এবং ভারতের তারা ভোট দেয়, তারা নাগরিক, তাহলে তাদের দাম কি কম যে জন্য তাদের যে ইতিহাসগত যে কতগুলো চিহ্ন ছিল সেই চিহ্নগুলো মুছে দেওয়ার চেষ্টা করছে? কেমন এরকম উর্দু ভাষা নিয়েও সমস্যা আছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ে উর্দুটাকে কি কি যেন নন হিন্দু বা না ইসলামিক ল্যাঙ্গুয়েজ বলেছে। ভাষা কোনো ধর্মের সঙ্গে যুক্ত নয়। দিল্লি বিশ্ববিদ্যালয়ে যারা এটা করেছে তারা জানে না যে প্রেমচাঁদ, হিন্দির শ্রেষ্ঠ লেখক, প্রথম 11টা গল্প ওই উর্দুতে, অর্থাৎ আরবি লিপিতে, যেটা তাতেই ছাপিয়েছিলেন। উত্তরপ্রদেশে তখন এইটাই ছিল যে উর্দু লিপিতে অনেক পত্রিকা ছাপা হতো, যাতে হিন্দুরাও লিখতেন, হিন্দুরা উর্দু বলতেন, যেটা ভাষাটা হিন্দুস্তানি, সেটা হিন্দি উর্দু দুই, শুধু দেবনাগরী লিপিতে লেখা হয় বলে হিন্দি, আর আরবি লিপিতে লেখা হয় বলে উর্দু। কেমন? আর হিন্দিতে ওরা খুব সংস্কৃত শব্দ ঢোকাবার সবটা চেষ্টা করেছে বেনারসের পণ্ডিতেরা, বলে হিন্দিটা একটু অন্য চেহারা নিয়েছে। ফলে এই এই জনের ভাষা, যেমন এখানে কোনো কোনো মূর্খ বলছে যে আল্লাহ, পানি, আল্লাহ নয়, পানি, এই সমস্ত দাওয়াত, এগুলো বাংলা শব্দ নয়। এরা জানে না যে চট্টগ্রামে হিন্দুরা পানি বলে। আচ্ছা, পানি কথাটা সংস্কৃত থেকে এসছে, পানীয় থেকে এসছে। কাজে এই এই ধরনের মুখের কথাবার্তা চলে যায়, ভাষাকে একটা ধর্মের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। হ্যাঁ, অন্য ধর্মের লোক তাদের কিছু কিছু কথা, ধর্মের কথা, এমনকি বাসন কোসন আত্মীয় স্বজন, তাদের কথা তাদের মতো করে ফুফা বলবে, কেমন, বা যাই হোক এরকম আপা বলবে, যেমন নানা বলবে, সেটা তাদের অধিকার। কিন্তু ভাষা ধর্মের সঙ্গে চিহ্নিত নয়, এই হলো কথা। কিন্তু এরা ভাষাকে ধর্মের সঙ্গে চিহ্নিত করে, ফলে ভাষার প্রতি এক অসময়ে এক ধরনের ব্যবহার, এখানেও আরেক ধরনের ব্যবহার করছে। ফলে আমাদের যে জাতীয় জীবন, এই জাতীয় জীবনের মধ্যেই অনেকগুলো প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে। এটা হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকার যে দল চালায় তাদের নীতি। আমাদের শিক্ষার ক্ষেত্রে যেমন প্রশ্ন তুলে দিয়েছে, আর সেই ব্যাপারটা রাজ্যে পুনরাবৃত্ত হচ্ছে। শিক্ষাকে ধ্বংস করে বাংলা ভাষা শিক্ষার সুযোগকে কমিয়ে ইংরেজি মাধ্যম স্কুলের সংখ্যা বাড়িয়ে স্কুলে ইংরেজি মাধ্যম যোগ করে তারা বাংলা ভাষা বিপন্ন বলে মিছিল করতে শুরু করলো, আন্দোলন করতে শুরু করলো। এর মধ্যে যে কি দ্বিচারিতা আছে সেটা মানুষকে বুঝতে হবে। এই যে আমরা যেটা দেখলাম যে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত, আপনি যে কথা বললেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সরকারের যেটা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রয়েছে পরিযায়ী শ্রমিকদেরকে, সামাজিক, একদম। তার কারণ হচ্ছে এরা তো ভারতীয় নাগরিক, এবং ভারতীয় নাগরিকদের অধিকার রক্ষার দায় হচ্ছে সংবিধানগত অধিকার। যে আমরা ভারতের যে কোনো জায়গায় যাব, যে কোনো জায়গায় কাজ করব, ব্যবসা করব, বাড়ি করব, কেমন, ওই উত্তর পশ্চিমের কিছু বাদ দিয়ে, কেমন, সেটা হচ্ছে সাংবিধানিক অধিকার। আমরা নিজেদের মধ্যে আমার ভাষায় কথা বলবো, সেটাও সাংবিধানিক অধিকার। এই অধিকারটা, সংবিধানের অধিকারটা রক্ষা করবে কে? কেন্দ্রীয় সরকার, রাষ্ট্র। সে যদি দায়িত্ব না নেয়, সে যদি সুনিশ্চিত কোনো ব্যবস্থা না করে যে না এরা ভারতীয়, এরা হিন্দু হোক, মুসলমান হোক, বাংলায় কথা বলুক,
এরা ভারতীয়, এদের অধিকার আছে যে কোনো জায়গায় গিয়ে কাজ করবার, ব্যবসা করবার, লেখাপড়া করবার বা অন্য বাড়ি করবার অধিকার আছে। তো কেন্দ্রীয় সরকার চুপচাপ বসে আছে, দেখছে, বা ভুল করে পুশ ব্যাক করে দিচ্ছে বাংলাদেশে, ভুল করে না ইচ্ছে করে, তারাই জানে। এটা একটা ভয়ঙ্কর একটা মানে কি বলবো, যে অরাজক অবস্থা রাষ্ট্রের মদতেই হচ্ছে। আচ্ছা, আপনার কাছে শেষ যে বিষয়টা জানা সেটা হচ্ছে আগামী বছর আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। তার আগের 21-এ আমরা দেখেছি একই তৃণমূল কংগ্রেস বাংলা নিজের মেয়েকে চায় একটা স্লোগান তুলেছিল। এবছর মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে সরাসরি বলছেন নির্বাচন পর্যন্ত ভাষা আন্দোলন করবে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে ভাষাটাকে রাজনৈতিক ভাবে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস এবং বাঙালি আবেগ? দেখো, নির্বাচনের জন্য ওই মানুষ খড়কুটোর মতো যা পাবে সেটাকেই ধরবে, যেটা নিয়ে যদি মানুষকে খেপিয়ে দেওয়া যায়। ফলে ভাষা, অনেক বাঙালির মনে সত্যি সত্যি এই ভুল ধারণাটা জন্মেও যেতে পারে, বুঝি আমার ভাষা বিপন্ন। আরে বাঙালিরাই তো বাংলা ভাষাকে যথেষ্ট মর্যাদা দেয় না। এই যে কলকাতায় এত দোকান, বাঙালিদের দোকান, তাতে কি বাংলা সাইনবোর্ড তুমি দেখো, সবই ইংরেজি সাইনবোর্ড। কেমন তো বাঙালিরা আমরা নিজেরাই মর্যাদা দিই না, আর আমরাই আমাদের হাতে আমাদের ভাষা লেখার ক্ষেত্রে অনেক সময় বিপন্ন হয়ে পড়ে। সেখানে এটাকে রাজনীতিকেরা তো এটা রাজনৈতিক ইস্যু করবেই, অথচ ভেতরে 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 এর মধ্যে একটা দ্বিচারিতা আছে। এই হলো ব্যাপার। মানে নিজেদের দুর্নীতি ঢাকার জন্য এইটাকে হ্যাঁ, ব্যবহার করছে। দুর্নীতি এবং উদাসীনতা এবং বাংলার প্রতি উপেক্ষা যে গণশক্তিতেই বেরিয়েছে। যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে 15টা পদ বাংলার, সেখানে 5 জন না 6 জন আছে। কলেজে কলেজে এই অবস্থা, স্কুলগুলোতে এই অবস্থা। শুধু বাংলা কেন, শিক্ষকই নেই। অনেক জায়গায় বিজ্ঞানের ল্যাবরেটরি বন্ধ করে দিতে হয়েছে। কলেজগুলোতে ছাত্রছাত্রী কম আসছে, ভর্তি হচ্ছে, একই রেজাল্ট বেরোচ্ছে না, সব জয়েন্ট এন্ট্রান্স রেজাল্ট বেরোচ্ছে না, তার জন্যই ছাত্র চলে যাচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 5 লক্ষ পরীক্ষার্থী কম এবার। কেমন তো শিক্ষাকে এইভাবে নষ্ট করে, যার মধ্যে ভাষা শিক্ষাও আছে। আমি স্কুলে ইংলিশ মিডিয়াম ঢোকাচ্ছি আর বেসরকারিকরণ উৎসাহ দিচ্ছি, তার মানেই হলো বেসরকারি স্কুল মানে ইংরেজি মাধ্যম স্কুল। এবং ইংরেজি মাধ্যম স্কুলে অনেক সময় বলা হয় খবরদার, স্কুলে কিন্তু বাংলা মাতৃভাষা বলবে না। এবং অনেক বাঙালি অভিভাবক ছেলে মেয়েদের যারা ইংলিশ মিডিয়ামে পাঠান তাদের বলেন, এই তুমি ক্যাট বললে কেন, বেড়াল বেড়াল বললে কেন, ক্যাট বললে না কেন, কেমন গরু বললে কেন, কাউ বললে না কেন, এরকম মা বাবা বকে। আমি তাদের দোষ দিই না এই অর্থে, তারা বিশাল একটা স্বপ্ন দেখেন যে ইংরেজি হচ্ছে সাফল্যের ভাষা এবং ইংরেজি শিখলে বিশাল একটা কিছু হয়ে যাবে, অন্তত জীবনটা সুনিশ্চিত হবে। সে ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে আমি আচরণ করছি একরকম, অবাঙালিদের আমি স্কুলে বাংলা পড়ানোটা বাধ্যতামূলক করছি না, বাংলা স্কুলগুলোকে অবহেলা করছি। আর কলকাতার দোকানপাট গুলোতে বাংলা দেখা যায় না বললেই হয়, তার জন্য বাঙালিরাও দায়ী, অবাঙালিরাও হয়তো খানিকটা দায়ী। তো সেই সব ব্যাপারে কোন রকম হস্তক্ষেপ না করে বাংলা ভাষা বিপন্ন, বাংলা ভাষা আক্রান্ত এই বলে লাফালাফি করলে হবে? অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। আপনারা শুনলেন অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকারের কথা। তিনি স্পষ্টভাবে বললেন যে আক্রমণ শুধু ভাষার ওপরে না, গরিব মানুষের ওপরে আক্রমণ, এবং এই আক্রমণের বিরুদ্ধে কি করা উচিত সেটাও তিনি বললেন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।